ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে রাখি আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় রয়েছে জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল। আর সাথে আছে আমি মারিয়া সালাম। আমার সাথে আজকে আছেন দুইজনই তালুকদার সাহেব। একজন আপনারা জানেন আমাদের চিফ রিপোর্টার হীরা তালুকদার, এবং আরেকজন আমাদের সাথে রয়েছেন উনি ফুটবল প্রেমী এবং স্পোর্টস অ্যানালিস্ট সাইফুর রহমান তালুকদার ভাই। তো আজকে আমরা মূলত এই অনুষ্ঠানটায় যেটা করি যে আগের দিনে যে ম্যাচগুলো হয়ে গেল আগের রাতে বা সকালে, সেগুলো নিয়ে কিছুটা আলাপ করি এবং পরের যে ম্যাচগুলো আসবে সেটা নিয়েও আলাপ করি। তো এটাও নতুন কিছু না, এর মধ্যেই আমরা থাকবো। কিন্তু আমরা জানি যে বিশ্বকাপের এই যে চড়াই উতরাই, এতগুলো রেকর্ড হচ্ছে, এতগুলো বিপর্যয় হচ্ছে, প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটনা যোগ হচ্ছে। তো এটার মধ্যে অলরেডি 9টা গ্রুপের খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন আর 3টা গ্রুপে 6টা ম্যাচ বাকি আছে। তো 9টা গ্রুপের খেলা যে শেষ হয়েছে সেটা নিয়ে অবশ্যই আলাপ হবে। তার আগে আমি একটু জানতে চাইবো যে গতকাল রাতে এবং আজকে ভোরে যে ম্যাচগুলো হয়েছে সেটা নিয়ে আসলে একটু সাইফুল ভাই বলতে পারেন। আচ্ছা, আমরা জানি যে মারিয়াবা বললেন যে প্রায় 9টা গ্রুপের ম্যাচ হয়ে গেছে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে একটু একটু যদি প্রত্যেকটা গ্রুপের স্ট্যান্ডিংগুলো যদি বলি, যে আমরা জানি যে মেক্সিকো সাউথ আফ্রিকা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে, দক্ষিণ আফ্রিকা অপেক্ষায় আছে, এবং সুইজারল্যান্ড এবং কানাডাও কিন্তু অলরেডি গো থ্রু করে গেছে, এবং বসনিয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা জিনিস বলা ভালো যে প্রত্যেকটা গ্রুপ থেকে যারা মোটামুটি 4 পয়েন্ট করে পেয়ে যাবে বা পেয়ে গেছে, তাদের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা বেশি। সো বসনিয়া যদিও গোল ডিফারেন্সে একটি গোল মাইনাস আছে, বাট ওদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসবে গ্রুপ ডিতে, আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র অলরেডি চলে গেছে, প্যারাগুয়েরও চান্স বেশি আছে বিকজ তারা অলরেডি 4টি পয়েন্ট পেয়ে গেছে। গ্রুপ ইতে জার্মানি এবং কোট ডিভোয়া বা আইভরি কোস্টও অলরেডি গো থ্রু করে গেছে, ইকুয়েডর অপেক্ষায় আছে, বাট ইকুয়েডের চান্স অন্য দুই দলের চেয়েও বেশি বিকজ ইকুয়েডর 4টি পয়েন্ট পেলেও তাদের গোল ডিফারেন্স কিন্তু 0, মানে 2টো গোল ওরা করেছে, 2টো গোল ওরা হজম করেছে। কারণ ফিফার একটা নিয়ম রয়েছে যে গোল ডিফারেন্সে যারা সুবিধাজনক অবস্থা থাকবে তারাই কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। এরপরে আছে আপনার এফ গ্রুপ থেকেও কিন্তু নেদারল্যান্ডস এবং জাপান, ওরাও কিন্তু অলরেডি চলে গিয়েছে। সুইডেন একটু অপেক্ষায় আছে, বাট সুইডেনেরও চান্স ভালো বিকজ তারাও 4 পয়েন্ট পেয়েছে এবং 7টি গোল অলরেডি করে ফেলেছে। সো ইভেন ইকুয়েডরের চাইতেও কিন্তু ওরা বেটার পজিশন রয়েছে। এবং গ্রুপ জিতে একটু সমস্যা রয়েছে যদি আপনি ইরানের কথা ভাবেন, যে ইরান আসলে 3 পয়েন্ট পেয়েছে, 3টি ম্যাচই ড্র করেছে, 3টি গোলের বিপরীতে 3টি গোল ওরা হজম করেছে, সো গোল ডিফারেন্সে 0। সো ওখান থেকে বেলজিয়াম, ইজিপ্ট অলরেডি চলে গেছে। ইরান একটু এক ধরনের অনিশ্চিত একটা মারপ্যাচের মধ্যে রয়েছে, অন্যান্য দল কি রকম কি করবে পরের ম্যাচগুলো অন্য দলগুলোর। এবং গ্রুপ এইচ থেকেও কিন্তু আপনার স্পেন এবং কেপ ভার্দে অলরেডি চলে গেছে। তো কেপ ভার্দের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়াটা একটা রিয়েলি অঘটন বলবো। সো এটা ফুটবল আমাদেরকে কিন্তু নিদারুণভাবে কি বলবো, সত্যিকার অর্থে ধরতে গেলে এবার বিশ্বকাপের মনে হয় যে প্রথম অঘটনটাকেই আরো সামনে টেনে নিয়ে গিয়ে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে উঠে গেছে। সো এটা আমাদের ফুটবল মধ্যদেরকে কিন্তু খুব কি বলবো যে একটা দারুণ সারপ্রাইজ হিসেবে আমরা ভাবছি। এরপরে গ্রুপ আইতে শক্তিশালী ফ্রান্স এবং নরওয়ে চলে গেছে। সেনেগালও আসলে 3 পয়েন্ট পেলে, আমি ঠিক জানি না আসলে সেনেগাল, কারণ এখানে আবার ফিফা বলেছে যে যারা তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে থেকে একটু নিচের দিকে থাকবে তাদের নিজস্ব ফুটবল র্যাঙ্কিং থাকবে, যে তারা আসলে কততম স্থানে রয়েছে গোল ডিফারেন্স এবং ওগুলো ছাড়াও। সো জানি না সেনেগাল আসবে কিনা, কিন্তু এটা একটা বিগ মিস হবে যদি তারা মিস করে। গ্রুপ জেতে এখনো হয়নি, আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার আপনার প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকলেও অস্ট্রেলিয়া এবং আলজেরিয়ার পয়েন্ট সমান। সো আজকে যে খেলাটা হবে, যে অস্ট্রেলিয়া এবং আলজেরিয়ার মধ্যে থেকে যারা জিতে আসবে তাদেরই নেক্সট রাউন্ডে যাবে, এবং যদি কেউ হেরে যায় তাহলে কিন্তু আবার তাদের সম্ভাবনাটা কমে যাবে। বা ড্র করলে দুই দলেরই চান্স বেশি আছে। গ্রুপ কে তে আপনার কলম্বিয়া এবং পর্তুগালও মোটামুটি বলা যায় যে চলে যাবে। পর্তুগাল যদিও মাত্র 4 পয়েন্ট, বাট ড্র হোক বা যাই হোক পর্তুগাল এবং কলম্বিয়া যাবে। ডেমোক্রেটিক অফ রিপাবলিক অফ কঙ্গো একটা সারপ্রাইজিং আছে, যে তারা যদি উজবেকিস্তানের বিরুদ্ধে জিতে যায় তাহলে কিন্তু তারা চলে যাবে, কারণ অলরেডি তারা 1টি পয়েন্ট পেয়ে গেছে, এবং উজবেকিস্তান কিন্তু এই বিশ্বকাপে অন্যতম দুর্বল দল, যারা অলরেডি 8টি গোল হজম করেছে এবং গোল ডিফারেন্স -7 আছে। এবং সেটা যদি হয় তাহলে ইরানের একটু সমস্যা হবে এবং সেনেগালের সমস্যা হবে, কারণ সেনেগাল এবং ইরান সম্ভবত তাদের গোল ডিফারেন্স সেম, কিন্তু সেনেগাল 8টি গোল করার কারণে সেনেগাল ইরানের চেয়ে এগিয়ে থাকবে আর কি। আর
গ্রুপ এল বা সর্বোচ্চ যেটা গ্রুপ সেখানে ইংল্যান্ড চলে গেছে, আর ঘানা ক্রোয়েশিয়া আমি আমার মনে হচ্ছে যে এই দুটি দলেরই যাওয়ার সম্ভাবনা বেশি যদি তারা ড্র করে, আর জিতলে পরেও আপনার ঘানা বা ক্রোয়েশিয়া থেকে যে কেউ একজন যাবে। আর তৃতীয় স্থানে যদি হেরে যায় তাহলে সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়া বা ঘানা চলে যাবে, কারণ ঘানা অলরেডি 4 পয়েন্ট পেয়ে গেছে। আর যদি ক্রোয়েশিয়া হেরে যায় তাহলে ক্রোয়েশিয়ার একটা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। মোটামুটি গ্রুপ পর্যায়ে কি স্ট্যান্ডিং সেটা বললাম। যদি আপা জানতে চাইলেন যে সর্বশেষ ম্যাচগুলো কি হয়েছে, যে আসলে কি পরিস্থিতি, মানে কি মনে হলো আপনাদের সর্বশেষ ম্যাচগুলো আজকে দেখে? সকালে যেগুলো হলো যে ইরান আপনার আমরা জানি যে মিশরের সঙ্গে ড্র করেছে, এবং অন্যদিকে বেলজিয়াম কিন্তু বলা যায় নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে 5-1 গোলে, এবং সেখানে লিয়ান্দ্রো ট্রসার্ড উনি গোল করেছেন, উনি ইংলিশ প্রিমিয়ার লিগের একজন খুবই নামকরা খেলোয়াড়। এবং আরও যেগুলো ম্যাচ হয়েছে, যে আজকের কেপ ভার্দে কিন্তু আপনার সৌদি আরবকে রুখে দিল এবং তারা চলে গেল, যেটা বললাম। আর উরুগুয়ে ব্যর্থ হলো, উরুগুয়ের ব্যর্থতাটা আসলে আমাদেরকে কষ্ট দিচ্ছে, যে এটা একটা হাই র্যাঙ্ক টিম ছিল। সো আর রাতে যেটা হয়েছে যে ফ্রান্স নরওয়ের মধ্যে আমরা একটু হতাশ হয়েছি যারা নিউট্রাল ছিলাম, যে ফ্রান্স নরওয়ের একটা ডুয়াল আমরা দেখব। তো নরওয়ের কোচ কী কারণে জানি না যে একটা সেকেন্ড একাদশ খেলালো, এবং আমরা কিন্তু সেরকম শেয়ানে লড়াইটা দেখতে পাইনি। সেটা ফুটবল মধ্যদের জন্য একটা মিস, চরম রকমের মিস। কিন্তু এটা মিস, কিন্তু আপনার এটা কোনো স্ট্র্যাটেজি মনে করছেন কিনা যে এখানে আসলে খেলোয়াড়দেরকে সিকিউর হয়ে আছে খেলোয়াড়দেরকে রেস্ট দিচ্ছেন, কিন্তু অনেক ফুটবল আমাদেরই বলছে যে আসলে বিশ্বকাপের মতো মঞ্চে আসলে রেস্ট দেওয়ার কি আছে, কারণ যেখানে মেসি 5 গোল করে গোলদাতার শীর্ষে আছেন, এমবাপেও আছেন, হালান্ডের একটা চমৎকার সুযোগ ছিল, অ্যাট লিস্ট একটি গোল করতে পারলো, কিন্তু উনি একটা ভালো এমবাপে তো অলরেডি এখন এমন একটা পজিশনে যে উনি তো ক্লোসারও কাছাকাছি এবং মেসিকেও টপকে যেতে পারেন। তো মেসি বিদায় নিলে ডেফিনেটলি আমরা জানি যে এখানে এমবাপেই হবে, আগামী দিনে তার গোলের টালিটাকে আরো বাড়িয়ে নিয়ে যাবেন। কিন্তু মেসিও তো চাইবে যে এটা যেহেতু তার শেষ ফুটবল বিশ্বকাপ, চাইবে যে এবার যাতে সে দলে থাকতে থাকতে আর্জেন্টিনার ঘরে কাপটা ওঠে। ডেফিনেটলি ওরা তো আসলে ফাইনালের দিকে তাকিয়ে আছে, ওরা তো এর আগে কাউকে ছাড়বে না, সেটা একটা বিষয়। ডেফিনেটলি এটা আসলে নরওয়ের জন্য একটা মিস ছিল। এখন যেটা হচ্ছে সাইফুল ভাই তো শুনলাম মোটামুটি একটা অ্যানালিসিস, কিন্তু হীরা ভাই আপনি কি মনে করছেন, মানে আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি। আমি গত রাতের ম্যাচের ব্যাপারে আসতেছি, তার আগে আমি বলি যে এই সিস্টেমটার কথা, যে সাইফুল ভাই যেটা বললেন অলমোস্ট ঠিকই আছে। তো এর মধ্যে হচ্ছে যে ধরেন 4 পয়েন্ট করে যারা পেয়েছে এই ম্যাচগুলোতে, তারা আমার মনে হচ্ছে যে তারা চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। কারণ হচ্ছে যে তৃতীয় স্থান হয়ে সেরা তৃতীয়তে, কারণ হচ্ছে এখানে 4 পয়েন্ট পেয়েছে মাত্র 4টা দল, তো বা ইয়াতে 4টা, হ্যাঁ, আর বাকি যে আসবে যে 5টা তাদেরকে কিন্তু, হ্যাঁ, আরো যে 4টা আসবে তাদেরকে কিন্তু 3 পয়েন্ট পেয়ে আসবে। সেক্ষেত্রে আর এখানে আজকে এরপরে যে ম্যাচ আছে ওখানেও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং আপনার কি বলে যে ঘানা ক্রোয়েশিয়া, এদেরও কিন্তু এর মধ্যে 3টা আছে 4 পয়েন্টের বেশি পাবে ওরা, 3টা আছে, ওই 2টা হলে হবে 5টা, মানে জয় পেলে। তারপরেও আপনার বাকি 3টা কিন্তু আসতেছে আপনার ইয়া থেকে, বুঝছেন সাইফুল, যে র্যাঙ্কে না, এই যে 3 পয়েন্ট করে। আর 3 পয়েন্ট এবার ফিফার একটা নিয়ম হচ্ছে যে র্যাঙ্কিং না, সবার আগে হচ্ছে হেড টু হেড দেখা। আপনি দেখেন কেন এখানে আমাদের তুরস্ক বাদ হয়ে গেল। তুরস্ক কিন্তু 3 পয়েন্ট পেয়েছে, ইউএস থেকে হারিয়ে 3 পয়েন্ট পেয়েছে, সে রেসে নাই, সে বাদ পড়লো কেন? কারণ হচ্ছে তুরস্ক কিন্তু প্যারাগুয়ের কাছে হেরেছে, যেই প্যারাগুয়ে তৃতীয় স্থান নিয়ে তারা চলে যাচ্ছে। সেই প্যারাগুয়ের সাথে যদি না হারতো তাহলে কিন্তু তুরস্কের একটা চান্স ছিল সেরা তৃতীয় হওয়ার। এটা হচ্ছে হেড টু হেড, যেই যাবে ধরেন এর মধ্যে যদি হেড টু হেড দেখা, ধরেন কেপ ভার্দে এবং সৌদি আরব হেড টু হেড দেখায়, যদি সৌদি আরব জিতে, সৌদি আরব যদি পয়েন্ট কমও থাকে কেপ ভার্দে থেকে, তাহলে সৌদি আরব না, আমি বলছি একটা উদাহরণ, যে এটা হচ্ছে একটা উদাহরণ যে হেড টু হেড দেখায় যে জিতবে সে যাবে অগ্রাধিকার। তারপরে হচ্ছে গোল হেড টু হেডে সমান, দুজন যদি সমান থাকে তাহলে গোল ব্যবধান আসবে, এবং গোল ব্যবধানের পরে আসবে ফিফা র্যাঙ্কিং, এবং ফিফা র্যাঙ্কিং এর পরে আসবে আপনার ফেয়ার প্লেটা, কে কত কম হলুদ কার্ড খেয়েছে, কয়টা, এমনকি ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, লাল কার্ডটাও কিভাবে খেয়েছে, লাল কার্ড কি সেকেন্ড হলুদ কার্ডে লাল কার্ড নাকি সরাসরি লাল কার্ড, তাহলে ডিমেরিটস পয়েন্ট আরেকটা যোগ হবে। আবার যদি দুইটা হলুদ কার্ডে, ফার্স্ট হলুদ কার্ডের পরে সরাসরি লাল কার্ড, তাহলে আরেকটা যোগ হবে ডিমেরিটস, মানে মাইনাস। এবার খুব ভালো সিস্টেম এটা। তো এটা আসলে ফুটবলের উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে, এবং আপনি আপনাকে ফেয়ার খেলতে বাধ্য করছে, যে এইটা আপনাকে আগে এইভাবে করে কাউন্ট করেন। আরেকটা হচ্ছে হেড টু হেড, এটা হচ্ছে নতুন করেছে, আগে গোল ব্যবধানে ছিল, গোল ব্যবধান এখন সেকেন্ড টায়ার আসছে, আর হচ্ছে ফিফা র্যাঙ্কিং থার্ডে। তো এটা গেল ওখানে।
তো আমরা যদি বলি যে গতকালকের ম্যাচগুলো গতকালকের ইন্টারেস্টিং ম্যাচ ছিল এখানে 3টা। প্রথমটা আসি যে ফ্রান্স নরওয়ে, খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে এটা নির্ধারণের ব্যাপার। ফ্রান্স আপনি জানেন যে নরওয়ের সমান 6 পয়েন্ট ছিল, বাট নরওয়ে গোল ব্যবধানে পেছনে ছিল। ফ্রান্স আসলে যেটা খেললো, আপনি ঠিকই বলেছেন যে হালান্ডের মতন প্লেয়ার। আমি তো প্রথমে খেলা যখন তারা নামলো আমি খুব অবাক হলাম যে হালান্ড খেলছে, হ্যাঁ ওদিকে এমবাপ্পে নামলো, হ্যাঁ দেমবেলে সবাই নামলো, কিন্তু এরা কি চাচ্ছে আমি বুঝলাম না। এরা কি আসলে এই ম্যাচটাকে এইভাবে করে শক্তি সঞ্চয় করেছে? দেমবেলে কিন্তু ঠিকই হ্যাটট্রিক করে করলো। হ্যাঁ আপনি দেখেন এটা তো হল্যান্ডও করতে পারতো কালকে, তাই না? দিল না, মানে নামলো না। তো যা হবার তাই হয়েছে। ফ্রান্স যদি এরকম একটা কিছুটা, ফ্রান্স এমন একটা দল, এইসব দলগুলো ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা সবাই একটুখানি ছাড় দিলে সে আর কি তার মতন করে খেলাটা খেলবে। তো ফ্রান্স সেটা করে, এই যেটা বললাম স্পেনের ক্ষেত্রে দেখেন, স্পেনের কালকে উরুগুয়ের সঙ্গে ছিল, একই খেলা খেলেছে উরুগুয়ের সঙ্গে, যে তাদের ফুল একাদশ নামিয়েছে। এখানে একদম আপনার গাভি বলেন, পেদ্রি বলেন, রদ্রি, হ্যাঁ নিকো উইলিয়ামস নামলো পরে, লামিন ইয়ামালকে দিয়ে স্টার্ট করলো, ওয়ারজাবাল খেললো, সবাই খেলছে, হ্যাঁ কুকুরেলা খেললো, এমন কেউ বাদে। কিন্তু খেলাটা আপনি দেখেন সাইফুল ভাই, খেলায় কিন্তু খুবই স্লো। স্পেন গোল দিল, একটা গোল দেওয়ার একটু ইয়ে ছিল, তারপরে খুবই স্লো। এবং স্পেনকে আমি প্রথমবার কালকে দেখলাম যে আজকে সকালে, যে তারা কাউন্টার অ্যাটাক খেলছে। স্পেন কিন্তু সবসময় ফুল অ্যাটাকিং এ খেলে, আজকে তারা খেললো কাউন্টার অ্যাটাকে উরুগুয়ের সঙ্গে। হ্যাঁ এমন না যে উরুগুয়ে খুব ভালো খেলেছে, ভুল করেছে যে আপনার রিয়াল মাদ্রিদের যে ফ্র্যাঙ্কো ভেলভার্দে উরুগুয়ের মিডফিল্ডার, তাকে কিন্তু মানে 60 মিনিটস এর দিকে উঠিয়ে নিল, অথচ উনি কিন্তু পুরো ম্যাচ জুড়ে খেলতে পারে। সো না এখন উরুগুয়ে হচ্ছে বাদ, পরে আর কিন্তু আপনার ড্র করলেই কিন্তু একটা সম্ভাবনা, হ্যাঁ উরুগুয়ে বাদ হয়ে যাচ্ছে। সেই অবস্থায় সে কোন সাহসে এইটা করলো, আর এটাও আমাদেরকে একটু অবাক করেছে। আর জানি না, হয়তো তাদের হয়তো ভেতরগত, বুঝছেন না সাই বলবে, আমরা তো মানে ভেতরগত এমন কোনো ব্যাপার থাকতে পারে যে সে হয়তো মনে করছে যে সে ইজ নট ফিট খেলার জন্য, তো এটা হতে পারে। তো উরুগুয়ে কালকে যেটা খেলাটা হলো, যে স্পেন এবং উরুগুয়ের খেলাটা, স্পেন আমার মনে হয়েছে যে ইচ্ছা করে, এটা ধারাভাষ্যকাররা বলছিল যে স্পেন কিন্তু তার শক্তি সঞ্চয় রেখেছে, একদম পুরা মাঠে তারা ওই শক্তি নিয়ে খেলেছে। উরুগুয়েকে খুব একটা স্পেস দেয়নি, কিন্তু নিজেরা স্লো খেলেছে। কারণ হচ্ছে স্পেন কিন্তু যে ফাস্ট খেলতে পারে, আমরা কিন্তু এটা এই পুরা বিশ্বকাপে 3টা ম্যাচে একটা খেলায় দেখেছি, এবং শুধু ফার্স্ট হাফে, সেটা হচ্ছে সৌদি আরবের সঙ্গে খেলায়। একদম মানে এমন অ্যাটাকিং, তারপর তারা মিডফিল্ড থেকে একদম আপনার সেন্টার ব্যাকরা পুরাটা মিডফিল্ডে এসে, মিডফিল্ডাররা একদম সামনে এসে দুই উইং দিয়ে, এই কোচের কিন্তু একটা মূল ইয়ে ছিল যে তারা একেবারে পারফেক্টলি টিকি টাকা খেলবে না। হ্যাঁ না ওটা খেলেছে কালকেও, কিন্তু টিকি টাকা খেলেছে। কালকে আজকে খেললো স্লোটা খেললো এই কারণে যে কেউ যেন ইনজুর্ড না হয়। জি, কারণ স্পেনের টার্গেট হচ্ছে সেকেন্ড রাউন্ড না, স্পেনের টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, বিশ্বকাপ জেতা বা ফাইনাল খেলা বলে। তারা হচ্ছে তাদের শক্তি সঞ্চয় রেখেছে, এবং পুরা ম্যাচে তারা তাদের কেউ কোনো ইনজুর্ড হয় না, খুবই স্লো খেলে ম্যাচটা জিতে। হ্যাঁ স্পেন হয়তো 2-0 আমি মনে হচ্ছে যে জিততো, একটা বল আপনার একদম শেষ দিকে ক্রস বারের লেগে উপরের দিকে, ওইটা একদম গোলকিপারকেও বিট করেছিল, গোলকিপার সামনে চলে আসছিল, মানে সেটা আসলে গোল হয়ে যাওয়ারই, হ্যাঁ ওটা হতেই পারতো। এবং তারা এটা হয়নি, বা নিক উইলিয়ামসকে পরে নামালো যাতে সে টায়ার্ড না হয় পুরো ম্যাচ। আবার ওই সময় আবার ইয়ামালকে উঠাই নিল, যে ইয়ামাল যদি আরো কোনো অ্যাক্সিডেন্ট যত। আমি উরুগুয়ের একটু ব্যর্থতার কথা বলতে পারি, যে ওরা কিন্তু একটা হাই র্যাঙ্ক দল হিসেবে পরের রাউন্ডে যেতে পারলো না। এটা কিন্তু মুখ থুবড়ে পড়ে গেল, ফুটবল মধ্যদের জন্য একটু সেটব্যাক। তো ওরা দেখা যাচ্ছিল যে আপনার কেপ ভার্দের সঙ্গে 11টি কর্নার পেয়েছে, সৌদি আরবের সঙ্গে 14টি কর্নার পেয়েও কিন্তু গোল দিতে পারে না, কাজে লাগাতে পারলো না। দেখা যাচ্ছে যে কেপ ভার্দে আপনার 10টা ট্যাকেল করেছে তাদের ম্যাচে, সৌদি আরব 11টা ট্যাকেল করেছে, এবং সবই ছিল 100% সফল ট্যাকেল। সো এই জিনিসগুলো কিন্তু ফুটবলে খুব মানে উত্তেজনা সৃষ্টি করে, যে একটা ভালো দলও কিন্তু অনেক সময় পিছিয়ে পড়ছে, ঠিকই বলছেন। মানে আসলে উরুগুয়ে আমরা সবাই ভেবেছিলাম যে উরুগুয়ে এবং স্পেনের ম্যাচটা, এই স্পেন এবং উরুগুয়ের ম্যাচটা হবে এই ফার্স্ট রাউন্ডের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। আসলে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে উরুগুয়ের জন্য এটা গেল একেবারে ডু অর ডাই ম্যাচ, এবং সেখানে ডাই হলো, তারা ডু হলো না। কিন্তু তাদের সেই ইয়েটাও দেখা যায়, ওই ডু অর ডাই যে চেষ্টাটা, ফ্রান্স নরওয়ে আর উরুগুয়ে স্পেনের খেলাটা ওইভাবে উপভোগ করতে পারে। সর্বনাশটা এখানে হয়েছে আমি মনে করি উরুগুয়ের জন্য এই ম্যাচ না,
তাদের সর্বনাশটা আগেই হয়েছে, আগের ম্যাচ। কারণ হচ্ছে সে সৌদি আরবের সঙ্গে পারলো না, কেপ ভার্দের সঙ্গেও পারলো না। আপনি যদি বলেন স্পেন পারে না, কেপ ভার্দের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ছিল, সৌদিকে কি করলো, একদম নাস্তানাবুদ করে ফেলো। পরে নিজেরাই আমার মনে হচ্ছে যে সব প্লেয়ার উঠে 4 গোল হয়ে গেছে, তারপরে আরো 5-6টা গোল হতে পারতো, সেখানেও বারে লেগেছে অনেকগুলো। তো স্পেন কিন্তু সেটা করে রেখেছে, মানে উরুগুয়ে ওই দুই দলের বিরুদ্ধে 43টা শট টার্গেট করেছিল। হ্যাঁ, এবং আমি কালকেও দেখলাম যে টার্গেটেড শট এবং ওখানে যে টার্গেটেড এবং অন টার্গেট, এখানে কিন্তু পার্থক্য আছে। তাদের অন টার্গেট কটা ছিল? 12টা ছিল। তো অন টার্গেট খুব বেশি না। তো এই উরুগুয়ের উচিত ছিল আগে একটা যে কোনো একটা ম্যাচ জিতে আসা, কারণ তাদের বোঝা উচিত ছিল যে আমাদের লাস্ট ম্যাচটা হচ্ছে স্পেনের সঙ্গে। আমি যদি সৌদি আরবের সঙ্গে না পারি, আমি যদি কেপ ভার্দের সঙ্গে না পারি, আমি কি স্পেনের সঙ্গে পারবো? এই প্রশ্নটা তাদের মাথায় যদি থাকতো, তাহলে হয়তো তারা ডু অর ডাই ম্যাচ আগের গুলাই খেলে ফেলতো, আজকে খেলতে আসতো না। এটা স্পেনের সঙ্গে যা হবার হয়েছে, আমি তো মনে করি স্পেন যদি ওই ফুল স্পিডে খেলাটা খেলতো, উরুগুয়ে হয়তো 3টা গোল খেতে এবং খেলে কিছু করার ছিল। কোনোভাবে কি এটা মনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা যে আসলে উরুগুয়ে যাতে একটু ভালো করে, এজন্য স্পেন কি কোনো ছাড় দিল কিনা? না, সেটা দিলেও ওরা তো কাজে লাগাতে আর আমার কাছে মনে হয় না, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে স্পেন এমন একটা খুবই প্রফেশনাল টিম, তো তারা তাদের নিজেদের শক্তি সঞ্চয় রেখেছে এবং দেখেছে তারা কতক্ষণ পরখ করেছে যে উরুগুয়ে পারবে। এর মধ্যে গোলও একটা দিয়ে দিচ্ছে স্পেন, তারপর দেখছে উরুগুয়ে আসলে ওইভাবে করে আমাদেরকে 2-3 গোলে হারাই দেবে কিনা, দেখছে স্টাডি করে খেলার মধ্যে। লাফুয়েন্তে তো খুবই ব্রিলিয়ান্ট লোক, হ্যাঁ, উনি এইসব মাথার মধ্যে ঘোরে, খেলা চলাকালীন সময় সে ভাবে যে আসলে আমি কি করব। এবং উনি কিন্তু রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দেরকে অ্যাভয়েড করে একটা কম্প্যাক্ট টিম বানিয়েছে, হ্যাঁ, যেটা একদম আসলে টোটালি স্পেন দলে রিয়াল মাদ্রিদকে একজনও প্লেয়ার নেই। রান তো উনি জানে যে খেলার মধ্যে আসলে উনি কি ডিসিশন নেবে, এইটা ভেবে উনি দেখছে যে রিড করে। উনি সবচেয়ে বড় কথা হচ্ছে অপোনেন্টকে দারুণ ভাবে রিড করে। এটা ইউরোতে আমরা দেখেছি। যে আসলে আমরা গ্রুপ আই তে যদি দেখি, ফ্রান্স কিন্তু তাদের শক্তিমত্তা দেখিয়েছে, যে প্রেসিং করা এবং গতিময় ফুটবল, হ্যাঁ, ডেম্বেলের জ্বলে ওঠা। সো এই জিনিসগুলো কিন্তু ফ্রান্সকে উনি যে আবার যে ওরা বিশ্বকাপের ফাইনালে যেতে পারে বা অনেক দূর যাবে, এটা কিন্তু একেবারে আমার কাছে আমি একটু এখানে আমি এখানে ফ্রান্স এবং স্পেনের মধ্যে এই পার্থক্যটা আমি একটা, আমার কাছে যেটা মনে হয়, এক একটা দল এক একটা ঘরানার খেলাটা খেলে। তাদের সিস্টেম, তাদের ফ্রান্স আমি যেটা দেখছেন 3 ম্যাচে জিতে কেউ পরপর 3 ম্যাচে অথবা 6-7টা গোল দিয়ে পরের ম্যাচে এসে ঠিক জায়গা মতো যদি জ্বলতে না পারে, তাহলে কিন্তু বিপদ। আবার কারো স্টাডি থাকে হলো ভাই, আরেকটা হলো যে আপনি যদি গোল করার অভ্যাসটা না করেন, কারণ ফ্রান্স অলরেডি 10টা গোল করেছে, যেখানে স্পেনের গোল ছিল মাত্র 5টা, মানে অর্ধেক। এখানে একটা কথা আছে, এখানে আমার কাছে কিন্তু সবসময় একটা মেন্টালি, হ্যাঁ, আপনি এজ নিয়ে কিন্তু তারা মাঠে নামে, তাহলে আপনাকে দুমড়ে মুচড়ে দিবে। তাহলে আপনি এইখানে আমি যাই, তাহলে আপনার ইউরোতে, হ্যাঁ, 2024-এর ইউরোতে কিন্তু ফ্রান্স এইভাবে করে আসছে, একদম যাকে সামনে পেছে ঝড়ের মতন উড়িয়ে দিছে। স্পেন কিন্তু ঠিক এই খেলাটা খেলেছে, 1 গোল 2 গোল, হ্যাঁ, পুরা খেলাটা কন্ট্রোল করেছে, গোল দিছে একটা। তারপরে যখন সেমিফাইনালে স্পেনের সঙ্গে পরিক্রমায়, কারণ ওখানে কিন্তু 2 বছর চলে গেছে, আপনি দেখবেন যে ফ্রান্সের অ্যাক্লিউস নামে একজন খেলোয়াড় আছেন, বাপায়ের প্লেমেকারের মতো, উনি কিন্তু এখনো মাঠে নামার সুযোগই পায়নি। সো ফ্রান্সের মানে সাবস্টিটিউট বেঞ্চটা অনেক শক্তিশালী, হ্যাঁ, তারপর নিঃসন্দেহে আছেন ফ্রান্স অল্টারনেটিভ অনেক শক্তিশালী, ডেফিনেটলি ফ্রান্স অনেক শক্তিশালী, কিন্তু আসলে ইউরোতে যেভাবে খেলেছেন এই বিশ্বকাপে ওই স্ট্র্যাটেজিটা কাজে লাগবে কিনা। ওই আমি বলছিলাম যে 24 সালে যেটা হয়েছে, পরে ফ্রান্স এসে যখন সেমিফাইনাল খেললো স্পেনের সাথে, ফ্রান্স কিন্তু মোটামুটি ভালোই ধরাশায়ী হয়েছে এবং ওই ম্যাচে কিন্তু ফ্রান্স ভালো করতেই পারে না, কারণ স্পেনের সাথে খেলাটা খুব ডিফিকাল্ট, কারণ স্পেন যেহেতু নিজেদের মধ্যে ফ্রান্স কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নিবে, হ্যাঁ, তো স্পেনের সঙ্গে নিজেদের খেলাটা খেলা ডিফিকাল্ট। এবং ফ্রান্সের মতন দল বা এই দুইটা নিজেদের মতন খেলে, ধরেন ব্রাজিল এবং ফ্রান্স, তারা নিজেদের মতো খেলার চেষ্টা করে। যারা স্পেনের সঙ্গে যখন খেলা পড়বে, বিশেষ করে প্রবলেমে পড়বে এই দুইটা দল সবচেয়ে বেশি, এবং জার্মানি। তাদের মধ্যে থেকে তারা নিজেদের খেলাটা খেলে, যখন সে নিজেদের খেলা খেলতে পারে না, তখন সে আসলে মানে হতচকিত হয়ে যায়। ধরেন এই ক্ষেত্রে স্পেনের সাথে যদি এই যে কেপ ভার্দের, কেন কেপ ভার্দের ঠেকায় রাখতে বল? কেপ ভার্দের স্ট্র্যাটেজি, তুমি তোমার মতন খেলো ভাই, আমি এখানে গোল দিতে দেবো না, যা কিছু হয় আমি আমার এগুলো ট্রেনিং নিয়ে আসছি, একদম আফ্রিকা থেকে ট্রেনিং নিয়ে আসছি, তোমাকে কেমনে মোকাবেলা করতে হয়, তার জন্য প্রবলেম না। ফ্রান্স খেলবে চোখে চোখ রেখে। তো ওই খেলাটা 1-1 খেলাটায় এটা আমরা কত গোল দিয়ে আসলাম এবং স্পেন কত কম গোল দিল, ওই ডেতে আসলে যে ভালো করবে। এবং আপনি দেখবেন যে স্পেন যতগুলো ম্যাচ খেলেছে পুরাটাই তার কিন্তু কন্ট্রোলে ছিল, এবং এখন পর্যন্ত স্পেন
যেমন ফ্রান্স এবং সেনেগালের ম্যাচটা কিন্তু একটা সময় মানে 1-1 ছিল প্রায় 60 মিনিট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ এরপর কিন্তু সেনেগাল আর ওই প্রেসিংটা ধরে রাখতে এখন পারে না যে- এখন ধরেন এরপরে গোল সেনেগালের হয়ে গেল। সেনেগালের যে এই দলগুলোর একটা ব্যাপার আছে, সেনেগালের সেই টেম্পার, আমি সেনেগালে দেখেছি একটা পর্যায়ে তারা টেম্পার লুজ করেছে, যেটা আপনি স্পেনের ক্ষেত্রে কখনোই দেখবেন না এই টেম্পার লুজ করতে, কারণ তারা ওই মাপেরই প্লেয়ার। মোটামুটি একটা ধারাবাহিকতা হ্যাঁ, তারা ওই মাপেরই, থাকে। ফ্রান্সও ওই মাপের। আপনি দেখেন ফ্রান্সের, আমি বলবো যে ফ্রান্সের ডিফেন্স স্পেনের থেকে দুর্বল। ফ্রান্স কিন্তু অনেকগুলো গোল হজম করেছে, স্পেন কিন্তু এখন পর্যন্ত একদম ক্লিন শিট, তারা কিন্তু কোনো গোল হজম করে না এ পর্যন্ত। যতটুকু গোল ফ্রান্স অবশ্য দুটো গোল হজম করেছে। দুটো গোল, স্পেন কিন্তু একটাও করে না, একটিও হ্যাঁ একটিও করে না। তো এইসব দল না যার যার স্ট্র্যাটেজিতে খেলে আমরা আসলে আগে থেকে ফার্স্ট রাউন্ডে বুঝতে পারবো না, এটা আমরা সেকেন্ড রাউন্ড না ধরেন এই ধরনের দলের সঙ্গে যখন মোকাবেলা হবে, ফ্রান্সের আমার মনে হয় খেলা পড়তে পারে রাউন্ড অফ 16-এ আপনার জার্মানির সঙ্গে, তখন আমি বুঝবো যে তারা আসলে শক্তিটা কোথায় কাজে লাগছে। স্পেনের কিভাবে যখন লাগছে। এই ধরনের খেলা, কালকে উরুগুয়ের সাথে একটা বড় ম্যাচ খেলেছে, এর পরের ম্যাচগুলোতে আমরা দেখবো আসলে তখন তারা কি করে, তখন বোঝা যাবে। আর এরপরে যে ম্যাচগুলো আসছে আর কি, সেগুলো নিয়েও আমাদের আসলে কিছুটা, কারণ এই 6টা ম্যাচ শেষ হলেই একদম চলে যাবে রাউন্ড অফ 32-তে, এবং যেখানে আসলে অল্প একটু ছোট্ট একটা ভুল করা মানেই এই আসর থেকে ছিটকে চলে যাওয়া, সেটা যত বড় দলই হোক। তো সেই ক্ষেত্রে মানে আজকে যে ম্যাচগুলো আছে 3টা, সেটা নিয়ে কি মনে করছেন? কারণ এটার উপরে কিন্তু আগেরদেরও ভাগ্য অনেকটাই নির্ভর করবে। আজকে যে অবশ্য ইরান আর্জেন্টিনা থাকবে কি এবং থাকবে না। জর্দানের খেলা আছে, ওখানে ডেফিনেটলি আর্জেন্টিনা ভালোই করবে। ভালোই করবে আশা করা যাচ্ছে। এর পরের ম্যাচ যেটা হচ্ছে যে আপনার আলজেরিয়া এবং অস্ট্রেলিয়া, এটাও একটা ইম্পর্টেন্ট, যে আমরা অনেকে ভাবছি যে আসলে আলজেরিয়া অস্ট্রেলিয়াতে অথবা ড্র করার জন্য খেলে কিনা, কারণ ড্র করলে আবার এই দুইটার দলেরই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আসলে আগের গ্রুপে যে দলগুলো একটু দুর্বল অবস্থায় আছে, না, ওই যে যেমন বললাম যে ইরান 4 পয়েন্ট যারা বা- আছে, হ্যাঁ, 4 পয়েন্টের মধ্যে কিন্তু ওই দুটো দল ঢুকে যাবে। So, ঢুকে যাবে। ইরান বা অন্য দলগুলো, সেনেগালের কিন্তু প্রবলেম হ্যাঁ, হবে, সাউথ কোরিয়া। ওই সাউথ ক্ষেত্রে কোরিয়ারও তো ওই সম্ভাবনা ক্ষেত্রে কম আমি যেহেতু। বলবো যে এই খেলাটা খুবই ইম্পর্টেন্ট হবে। আলজেরিয়া চেষ্টা করবে, আর আলজেরিয়া কিন্তু মাইনাসে আছে এখনো, যে কোনোভাবে আলজেরিয়া হারলে কিন্তু আর আলজেরিয়ার কোনো চান্স থাকবে না, সেক্ষেত্রে সাউথ কোরিয়া চলে যাবে, ইরান তো যাবেই, সাউথ কোরিয়া যাবে, সাউথ কোরিয়া চলে অস্ট্রিয়া জিতলি, আর যদি অস্ট্রিয়া হারে সেই ক্ষেত্রে আলজেরিয়ার আলজেরিয়ার একটা অস্ট্রিয়ারও ছয় point হয়ে যাবে আলজেরিয়ার। আলজেরিয়া তো চলেই যাবে, সঙ্গে অস্ট্রিয়ারও একটা চান্স থাকবে, অস্ট্রিয়া এখনো প্লাসে আছে। তো তখন হচ্ছে যে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং ওখান থেকে কে আসবে তাদের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। যদিও আরেকটা ম্যাচ আছে ডিআর কঙ্গোর সাথে, তো ডিআর কঙ্গো যখন আপনারা উজবেকিস্তানের সাথে খেলবে, ওই গ্রুপটাই কিন্তু আমাদের চোখ থাকবে সবারই, সারা ওয়ার্ল্ডেরই চোখ থাকবে ডিআর কঙ্গো এবং উজবেকিস্তানের। আমি চাই যে আসলে এই ম্যাচটা ড্র হোক, কারণ ওরা উজবেকিস্তান নেক্সট রাউন্ডে যাওয়ার মতো অত হাই প্রোফাইল বলবো না। না, আমার With due কাছে respect, যেটা মনে হচ্ছে যে ডিআর কঙ্গোকে সবাই, আমিও ভাবছি যে ভালো দল, কিন্তু উজবেকিস্তানের খেলা আমি দেখেছি, গোল খেয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে আমি খেলার দিকে যেটা মনে হয়েছে, মানে পর্তুগালের সঙ্গে আমরা দেখছি ওরা ভালো প্রেসিং করেছে, হ্যাঁ মানে উজবেকিস্তান প্রথম দল বেশি হিসেবে- অ্যাটাকিং খেলতে হ্যাঁ, যাওয়ার কারণে কিন্তু বেশি গোল হয়। মানে এখন- নতুন দল হিসেবে তাদের যে ইয়েটা হ্যাঁ, দেখা গেছে খেলার কিন্তু মাঠে, আমি যেটা বলবো যে ধারাবাহিকতা। উজবেকিস্তানকে নিয়ে মানে অনেকে হয়তো মানে আজকে ধারণা করবে উজবেকিস্তান ম্যাচ জিতেও দেখে, যেতে পারে। ম্যাচ দেখে মানে রেজাল্ট দেখে চিন্তা করছে, কিন্তু আমি তো খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে উজবেকিস্তান যেইভাবে অ্যাটাক করতে পারে, তারা মিডফিল্ড যেভাবে কভার করে খেলে, তাতে কঙ্গো আবার ঠিক ভিন্ন ঘরানায় খেলা খেলে। কঙ্গো হচ্ছে পায়ে রেখে খেলা খেলে এবং তাদের ডিফেন্সটা খুব ভালো, ভালো। অ্যাটাকিংটা আমার কাছে খুব বেশি একটা, প্রেসিং এ ভালো। হ্যাঁ মানে কঙ্গোর গতি হয়। অ্যাটাকিংটা আমার কাছে খুব বেশি ওইভাবে, তার থেকে উজবেকিস্তানের ওইটা মনে হয়েছে, উজবেকিস্তান যদি গোল করতে পারে শুরুর দিকে, তাহলে কিন্তু তারা এগিয়ে থাকবে এবং উজবেকিস্তানের জয়েরও সম্ভাবনা আছে। আর এটার উপরে অনেক কিছু, অন্য গ্রুপের তৃতীয় স্থান কারা আর থাকবে শেষ গ্রুপ ম্যাচে আপনার ঘানা এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা হবে হাই ভোল্টেজ ম্যাচ, খুবই হাই ভোল্টেজ ম্যাচ। আমার মনে হয় এই ম্যাচে কেউ কাউকে ছাড় দেবে না। হ্যাঁ, গ্রুপের একটা একদমই না। পজিশনের ব্যাপার আছে যে পরবর্তী রাউন্ডে কার সঙ্গে কার খেলবে, সাথে খেলবে, হ্যাঁ, গ্রুপে কে সেকেন্ড হবে বা থার্ড হবে। সো এই ম্যাচটা কিন্তু ডোর টাইম আছে। এখানে যদি আবার ঘানা যদি ম্যাচ হওয়ার কথা না, দেখা যাক। ঘানা, সেফুল ভাই, যদি ঘানা যদি কোনোভাবে জিতে যায় এক গোলেও, তাহলে কিন্তু ক্রোয়েশিয়া বাদ পড়ে যাবে, ক্রোয়েশিয়া মাত্র 3 পয়েন্ট আছে। মানে এবং তারা ওই গোল ব্যবধানও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ফুটবল খুবই প্রেমীদের জন্য। দুঃখজনক। এবং আরেকটা ম্যাচ আছে আজকে, যে কলম্বিয়া এবং পর্তুগাল, এই ম্যাচটা যদিও তারা দুজনে কোয়ালিফাই করেছে, পর্তুগালের যদিও 4 পয়েন্ট, তারপরে তারা যাবে,
কিন্তু এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট দুই দলের জন্য, ভবিষ্যৎ লাইন আপের জন্য। আসলে সেকেন্ড রাউন্ডে কার সঙ্গে কার খেলা হবে, কোয়ার্টার ফাইনালে কার সঙ্গে, শক্ত একদম প্রতিপক্ষকে এড়াতে চাইলে দুইটা group champion গ্রুপ চ্যাম্পিয়ন এবং হতেই হবে। রানার আপ আপনি জানেন যে দুইটা কিন্তু দুই পথে চলে যায়, এবং সেখানে একজনের বড় বড় রানার আপের দেখা হয় বড় বড় দলের সাথে, আর চ্যাম্পিয়নের দেখা হয় অপেক্ষাকৃত আর একটু। পর্তুগালের এখানে নিজের প্রাইডটা আবার রিগেইন করারও ব্যাপার আছে যে শুধু রিগেইন না, ক্রিস্টিয়ানো রোনালদো আপনি বা আমি তার পুরো হ্যাঁ, দলটা কিন্তু মানে এইটা হ্যাঁ ঠিক এখনো ওইভাবে জ্বলে ওঠে নাই। না বার্নার্দো সিলভা বা রাইট বাকিরা কিন্তু গোল করতে পারছে না এখন। রাইট। তো ওইটাই আর কি, পর্তুগালের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হচ্ছে যে তারা চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কারণ তাদের রানার আপ হলে তাদের সঙ্গে কিন্তু সামনে খুব দ্রুতই স্পেনের সঙ্গে খেলা পড়বে। তো এই মানে রাউন্ড অফ 16ই দেখা হবে। তারাও চাইবে যে এই ধরনের খুব দ্রুত বিশ্বকাপে এরকম একটা বড় ম্যাচ খেলা বা অনাকাঙ্ক্ষিত কোনো একটা রেজাল্ট করা, এটা যাতে না হয়। না হয় এটার জন্য পর্তুগাল, এটা আমরা যেমন জানি, পর্তুগাল জানে, কোচ জানে, তাদের পুরা টিম ম্যানেজমেন্ট জানে যে আসলে তাদের লাইন আপটা কি। সেক্ষেত্রে আর শক্তির বিচারে কি মনে হয় আপনার, যে পর্তুগাল কলম্বিয়া, আমার কাছে মনে হচ্ছে যে সমশক্তির দুইটা দল। সমস্যাদের আসলে পর্তুগাল এর স্ট্রাইকিংটা ভালো, সো তারা যদি তাদের নর্মাল ম্যাচটা খেলতে পারে কলম্বিয়াকে কিন্তু একটা প্রেসারে রাখবে, যদিও কলম্বিয়া একটু ডিফেন্সকে প্যাক করে খেলে। হ্যাঁ, কলম্বিয়ার যে ডিফেন্স আমি দেখলাম আসলে খুব ম্যাচটা আমার মনে না, হচ্ছে ওরা অনেক আসলে গোলের একটা হবে। হিস্টোরিক্যালি একটু ডিফেন্সিভ মাইন্ডেড, মানে আগে যেরকম ভালদেরামা ও ফ্রেডি রিনকনরা ছিল ওই সময় ওরা অ্যাটাকিং খেলতো, বাট হ্যাঁ টিল দেন না, আবার পর্তুগালের ডিফেন্স যেটা মনে হয়, যেমন ধরেন আপনি এখানে নুনো মেন্ডেস বা রোনালদো, জোকানসেলো, এরা যখন অ্যাটাকিং এ থাকবে, বিশেষ তারা উইং থেকে যখন অ্যাটাকগুলো করবে, সেটা যেমন ডিফিকাল্ট হবে আপনার কলম্বিয়ার জন্য। কলম্বিয়াও কিন্তু তাদের মানে পর্তুগাল কিন্তু আজকে ছেড়ে কথা বলবে না, যে যেটা বললাম যে তাদের না, প্রাইডটাকে রিগেইন পর্তুগাল তো অবশ্যই, পর্তুগাল কাগজে কলমে তো কলম্বিয়ার থেকেও ভালো টিম। তো মাঠের খেলায় আমার কাছে মনে হচ্ছে যে 50-50 দুই দলে। আর এখানে লুইস দিয়াস খেলবে আপনার যখন কলম্বিয়ার বায়ার্ন মিউনিখের কলম্বিয়ার যখন আপনার অ্যাটাকিং এ থাকবে, তখন এই তাকে বিট Beat করার করা। মতো, তাকে আসলে চেক দেওয়ার মতন ওখানে কতটা পারবে পর্তুগালের সেন্টার ব্যাকরা। তো এইটা কারণ একটা পর্তুগালে যে আগের ম্যাচগুলো ছিল, যদিও রোনালদো একটা রেকর্ড করেছে যে ওয়ার্ল্ড কাপে টানা সে গোল দিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও সেই ম্যাচগুলো যদি দেখা যায় তাহলে এই ম্যাচটা আসলে তুলনামূলকভাবে একটু মানে সাইফুল ভাই কি মনে করেন যে পর্তুগালকে আসলে আমরা ওই প্রত্যাশার জায়গাটাই হয়তো ওইভাবে না, আমার মনে হয় আজকে পর্তুগাল তার কাঙ্ক্ষিত পারফরমেন্স দিতে দেখাতে পারবে। পারবে, সো লেটস সি যে কলম্বিয়া কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারে। গড়ে তুলতে পারে। তো তো এই আমার ইয়াটা কলম্বিয়ার প্রতি, পর্তুগালের প্রতি থাকবে যে দে উইল কাম আউট অ্যাজ আ উইনার। জি। তাহলে আমরা যেহেতু এই গ্রুপের এগুলো নিয়ে কথা বললাম, এখানে কিন্তু অনেকবার বারবার একটা কথা এসেছে যে এই ওয়ার্ল্ড কাপে যেমন অসংখ্য রেকর্ড, নতুন রেকর্ড হয়েছে, এবং অপ্রত্যাশিত অনেক ঘটনা হয়েছে, যেটা আগের ওয়ার্ল্ড কাপে বা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও আমরা মনে করেছি, একটা তো অ্যাজাম্পশন থাকে আমাদের যে প্রেডিকশন যে এটা হবে এটা হবে, কিন্তু কিছু কিছু দল বিবেচনা করলে তাদের খেলাগুলো দেখলে এই প্রেডিকশন কিন্তু আমাদের ভেঙে গেছে ওই ধাঁচটা। আগে হ্যাঁ, যেমন একটা দল হচ্ছে কেপ ভার্দে, মানে অপ্রত্যাশিত ভাবে তারা খুব ভালো করেছে। আবার কিছুক্ষণ আগে উরুগুয়ের কথা উঠেছে যে উরুগুয়ে আসলে অপ্রত্যাশিত ভাবেই সবাইকে হতাশ করেছে। হ্যাঁ, তুরস্ক ছিল যারা তুরস্ক ছিল, হ্যাঁ তুরস্ক নিয়ে তো একটা অনেক বড় আশা ছিল যে এত বছর পরে ওয়ার্ল্ড কাপে এসে তারা হয়তো একটা চমক দেখাবে। আবার ইরানকে নিয়েও অনেক একটা বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু যদি আলাপ করতেন, সাইফুল ভাইও বলেন, হীরা ভাইও বলেন, আসলে আপনারা কি মনে করছেন? যে আমি একটু তুরস্কের ব্যাপারে বলতে চাই যে তুরস্ক আসলে অনেক হাইপ নিয়ে এসেছিল, এবং আপনারা জানেন যে 2002 সালে ওরা একদম সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। হাকান শকরের একটা গোল ছিল যে খুব দ্রুত গোল দেওয়ার ক্ষেত্রে বিশ্বকাপের ইতিহাসে ওই রেকর্ডটা এখনো আছে, যদিও জার্মানি কিন্তু প্রায় করেই ফেলেছিল। তো কিন্তু আবার কিন্তু গত 24 বছর কিন্তু আবার তারা খেলতে পারেনি। তো ওরা আসলে ইউরোপে ভালোই খেলেছে, ইউরোপে খেলেছে। তো এবার ভেবেছিলাম যে হয়তো ওরা সেকেন্ড রাউন্ড মানে 32-তে যেতে পারে। তো 3 ম্যাচে দেখা গেছে ওরা প্রায় 70টার উপরে শট নিয়েছে। হ্যাঁ, তো তারপরেও কিন্তু কোনো দলের বিপক্ষে আসলে ওরা সুবিধা করতে পারেনি। তবে আমি যেহেতু ইউরোর কিছু কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ দেখেছিলাম, যে তুরস্ক আসলে বড় বড় দলগুলোর বিপক্ষে একটু ডিফেন্সটাকে শক্তপোক্ত রেখে তারপরে কাউন্টার অ্যাটাকে যেত। তো এখানে দেখা গেছে যে এবার বিশ্বকাপে ওদের প্রতিদ্বন্দ্বী দলগুলো একটু দুর্বল ছিল, যে অস্ট্রেলিয়া বা প্যারাগুয়ে র্যাঙ্কিংয়ে রয়েছে,
নিচে ছিল। তো দেখা গেছে ওরা বল পজিশন নিয়ে খেলতে গিয়েও আসলে ওরা কনভার্ট করতে পারেনি। হ্যাঁ, এখানে ইলমাজ বলেন, ইলদিজ বলেন, গুলার বলেন বা কালহানাগনু বলেন খুব একটা সুবিধা করতে পারেনি। তবে আমি ওদের ডিফেন্সকে কিছুটা দোষ দিব। অ্যাটাকিংটা আসলে ওইভাবে স্ট্রং অ্যাটাকিং এ লাইনআপটা যখন তৈরি ছিল হয়নি, তখন ডিফেন্সটা আসলে প্যারালাল লাইনে ছিল না। হ্যাঁ, ছিল না। তো এখানে বারদাকচি ছিল, উনি লেফট ফুটের, অনেকবার ট্রাইও করেছেন। আপনি যে ভারদাসির কথা, ভারদাসির খেললো কবে দেখেন, আর আর্দেগুলার খেললো কবে ইউএস এর সঙ্গে লাস্ট ম্যাচে, যখন খেলার দরকার কিন্তু ছিল, ওরা ওই প্রথম দুটো ম্যাচে কিন্তু যখন খেলার দরকার ছিল দরকার প্যারাগুয়ের ছিল, সঙ্গে তখন আসলে অস্ট্রেলিয়ার তাদের সঙ্গে ওই প্যারালাল লাইন না করার কারণে ওরা যখনই দেখা যায় যে কাউন্টার অ্যাটাক গুলো যখন হয়েছে, অস্ট্রেলিয়ার তো দীর্ঘদিন লম্বা শর্ট স্ট্রাইকার ছিল, এবং প্যারাগুয়ের বিপক্ষেও আপনার কিন্তু আনএক্সপেক্টেডলি একটা গোল খেয়ে গেছে। প্যারাগুয়ে হয়তো বা একটা বা এবং দুটো শট এই নিয়েছে, সেখান গোলটা থেকে কিন্তু সাইফুল ভাই গোলটা এই কিন্তু defense খেলার এর- শুরুতে খেলো, জি খেলার শুরুর দিকে গোলটা খেলো এবং পুরো খেলায় তারা 90 মিনিটে গোলটা শোধ করতে পারেন। আপনি এটার দায়ভারটা কাকে দিবেন? না, দায়ভারটা বললাম আসলে এগুলো ট্যাকটিক্যাল গেম, মানে আপনি যে বল পজিশন রাখলেই এক একটা দলের শক্তিমত্তা কিন্তু এক এক রকম। এক এক হ্যাঁ, রকম, কিছু দলের দেখা যায় যে উইং ব্যাক ভালো, কিছু দলের প্লে মেকার ভালো, কিছু দলের হয়তো বা স্ট্রাইকার ভালো। সো আপনাকে কিন্তু দল সাজাতে হবে নিজের শক্তিমত্তা। হ্যাঁ, আগে যেভাবে আপনার ইউরোপ থেকে কোয়ালিফাই করলো, স্পেনকে কিন্তু রুখে দিয়েছিল কোয়ালিফাইং রাউন্ডে, যদি একটি ম্যাচে ওরা 6 গোল হজম করেছিল। কিন্তু সেটাই যদি খেলতো যে অন্য দলকে খেলতে ওই দিত, ম্যাচটা এরপরে খেললেই আপনার আর্দা গুলার বা লেফট সাইড থেকে আপনার ইলদিচ কিন্তু প্রেসিং করতে পারতো, বা কালহানাগনুর কিন্তু ফ্রি কিক বা সেট পিচে ভালো। তো এই জিনিসগুলো কিন্তু কাজে লাগাতে পারে। আর মূল ব্যর্থতা আমার মনে হচ্ছে যে ডিফেন্সটা প্যারালাল লাইনটা লাগতে পারেনি। হ্যাঁ, এখানে ডেমিরেল ছিল, সয়নকগ্নু ছিল, এরা কিন্তু দেখা যাচ্ছে কোনো ম্যাচে খেলেছে, কোনো ম্যাচে বাদ পড়ে গেছে। ইলদিস এবং আর্দাগুলার এরা যেই মাপের খেলোয়াড়, আপনি দেখেন তারা সেটআপটা ওইভাবে ব্যালেন্স তারা মনে কিন্তু হয়নি আর কি। ইউএস এর সঙ্গে দেখেন আপা, তাদের ইউএসএ হচ্ছে এই গ্রুপের মধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী দল। প্যারাগুয়েকে তারা মোটামুটি উড়িয়ে দিল, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল। আর আমেরিকার একটা ব্যাপার ছিল, ওরা প্রেসিং ফুটবল খেলে। এই তুরস্ক কিন্তু আমেরিকাকে পজিশন রাখলো, প্রেসিং এ ছিল। Pressing এই ছিল না। আমেরিকার সঙ্গে আমেরিকা কিন্তু প্রেসিংও খেলতে পারে না এই তুরস্কের সাথে। ওইটা আসলে ছিল কি যে লাস্ট ম্যাচ না, লাস্ট ম্যাচের জন্য তাদের কিন্তু প্রেস্টিজিয়াস ছিল, তাদের গ্যালারি ভর্তি মানুষ, তাদেরকে ফুল পয়েন্ট নিয়ে তারা যাবে। মেক্সিকো যেমন গেছে তারাও সেভাবে যাবে, কেউই চায় না যে ম্যাচ হেরে তারপরে যাবে। কিন্তু ওদের একটা ব্যাপার ছিল কি, ওরা তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গেছে। না, সেটা তো অনেক হয়েছে, সেটা তো হলেও মেক্সিকো মানে ছিল, একটা গুডউইলের বিষয় সেটা থাকে তো যে- মেক্সিকো ছিল, তারা তো ইয়ে করে না। আপনি দেখবেন যে এই ম্যাচে ধরেন কে হলো, কানাডা ওই ইয়েতে স্বাগতিক হিসেবে কানাডা কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু সুইজারল্যান্ড কিন্তু অনেক বেটার টিম কানাডা থেকে। সেইখানে আমরা যদি ধরি যে সুইজারল্যান্ড আগেও জিতে আসছে, তো তার কি হচ্ছে পরপর 2টা ম্যাচ হারলো, এবং কাদের সাথে হারলো? অস্ট্রেলিয়ার সঙ্গে, প্যারাগুয়ের মতন দলের সঙ্গে। সেখানে হেরে তারা আসল খেলাটা যখন ইউএস এর সঙ্গে খেললো, এটা ছিল তাদের না, ইলদিস ওখানে এবং কিন্তু দেখবেন ওই ম্যাচটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বল পজিশন কম ছিল, একটু কাউন্টার অ্যাটাকে হ্যাঁ, এবং লাস্ট গোলটাও করলো আপনার 98 মিনিটে। 98 মিনিটে, কিন্তু তার আগে কয়টা তারা নিশ্চিত গোল মোটামুটি মিস করেছে। হ্যাঁ, মানে যুক্তরাষ্ট্র কিন্তু বেশ কয়েকটা এরকমও সুযোগ কিন্তু হতে ওদের পারে গোলরক্ষক যে, ঠেকিয়ে দিয়েছে। মানে কিন্তু পুরো ওখান থেকেও- ম্যাচের যে ধারাটা বা লাইনআপটা ধরতেও হয়তো তাদের তারপরও একটু সময় তারপরও ইউএস লেগেছে থেকে তাদের মাটিতে 3টা গোল দেওয়া, এটা একটা তাদের বিরাট পাওয়া। পাওয়া। হ্যাঁ, এটা তুরস্কের জন্য একটা বিরাট পাওয়া। এবং না, তারা সেটা কিন্তু ওরা ওই দক্ষিণ কোরিয়াতেও দেখিয়েছিল যে ওরা যে থার্ড হলো, সেই তো দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জিনিসগুলা তুরস্কের, আমি বলবো যে এইগুলা আসলে হয় কি, ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা জিনিস, এখানে ইমোশন থাকে, পারিপার্শ্বিক পরিস্থিতি থাকে, নিজের ডিসিপ্লিনটা আসলে মেইনটেইন মানসিক অবস্থা থাকে, সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে এই তুরস্কের এটা এটা হয়ে আসলে গেছে। তুরস্কের জন্য আমার যেটা মনে হয়েছে যে এটা একটা অভিজ্ঞতা অর্জনেরও একটা জি বিষয়। বড় আর ম্যাচে কি। কিভাবে খেলতে হবে। আর যদি ধরেন এরপরে যদি বলি ইরান কেন ওয়েটিং লিস্টে, ইরানের প্রথম তো ইরান ইউএস এর ভিসাই পাচ্ছিল না, তারা প্র্যাকটিস করলো তুরস্কে, তারপরে তারা ভিসা যখন দিল তখন বললো যে আমাদের দেশে থাকতে পারবে না, মেক্সিকোতে তারা থাকতে হবে। চলে গেল ক্যাম্প করলো মেক্সিকোতে। তাদের মেডিকেল স্টাফকে আসতে দেয় না, হ্যাঁ, মেডিকেল স্টাফকে আসতে দেয়, তাদের 15 জন কয়েকজন স্টাফকে স্টাফই আসতে দেয় না। প্র্যাকটিসিং ম্যাচ তারা যখন প্রথম ম্যাচটা খেলতে গেল নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে, ওই ম্যাচে কিন্তু তাদেরকে বর্ডারে 5 ঘন্টা দাঁড়িয়ে রাখলো। তো এরপরে তারা ম্যাচ শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে গেল, মানে এরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে তারা নিউজিল্যান্ডের সঙ্গে যে খেলতে পারছে, আমার তো মনে হয় বাংলাদেশ দলের তো খেলতেই পারতো না। তারপরে দেশের আভ্যন্তরীণ তারপরে ইরানের একটা পরিস্থিতির positive কথাও হলো- একটা, কারণ ইরান তো জাস্ট এই যে সিজফায়ার যেটা হলো তার আগে তো দেশের ভেতরের পরিস্থিতিটাও আসলে খেলার জন্য খেলার তাদের- উপযোগী ছিল না, মানসিকভাবে খেলতে তারা পারে না। হ্যাঁ, কিন্তু- মানসিক এবং সেই ম্যাচে কি করলো, উৎসাহ ইরানের ওটা জেতার কথা, সেই ম্যাচে কিন্তু বারবার গোল খাচ্ছিল ইরান, হ্যাঁ। তো গোলগুলো আবার শোধ করছে। না, সেটাই বলছিলাম, ইরান যে অ্যাটলিস্ট ড্র করতে পেরেছে, হারে না, হ্যাঁ, এটা হারে কিন্তু নাই কম ইরান। না। ইরান কিন্তু এটাই পাওয়া। মানে পুরা এত- এই টুর্নামেন্টে কিন্তু অপরাজিত দল ইরান, প্রথম রাউন্ড শেষেও এক ম্যাচও হারে নাই। এবং কালকের ম্যাচের আগেও কিন্তু মেহেদী তারিমিকে 25 মিনিট আপনার বিমানবন্দরে ইন্টারোগেশন করা হয়েছে। Interrogation So, করা তো সবকিছু এরকম একটা সিচুয়েশনে তারপর বারবার এইভাবে করে
এই তা দেখলাম আমরা। বেলজিয়াম কালকে দেখালো তাদের খেলাটা, আসল খেলাটা। তা এই বেলজিয়াম কালকে 5টা গোল দিয়ে, এই খেলা কিন্তু ইরানের সঙ্গে খেলতে পারে না। ইরান কিন্তু দুর্দান্ত খেলেছে। এরপরে হচ্ছে মিশরের সঙ্গে কালকে ইরানের 4টা গোল। ইরান তো 4টা গোল দিতে পারতো, 2টা বারে লাগছে, একটা পেনাল্টি মিস করছে, আর একটা হচ্ছে গোল হয়ে গেছে। সেই গোলটা উদযাপন করলো, সে জার্সি খুলে হলুদ কার্ডও খেলো, হ্যাঁ, উদযাপন করাটা শেষ। তারপরে রেফারি বলে যে ভিএআর আছে, ভিআর দেখে তারা দেখলো, আমি জানি না ভিআরটা আসলে কি, এগুলো আমাদের বলা ঠিক হবে না, এটা কি সঠিক কিনা, হ্যাঁ। তারপরে বলবো যে এই যে হলো যে এ সামান্যর জন্য দেখাই দিল ইউএসএ তে খেলা হচ্ছে, যাই হোক তারা সামান্য একটু দেখালো যে হাফ ইঞ্চি, যে এই পাটা তার একটুখানি ভেতরে ছিল গোলটা করার আগে, হ্যাঁ। ভিআর এর লাইনটা কিভাবে দেখা আমি জানি না, তার আগে কেন বললো না? ভিআর তো শুরুতেই বলতে পারতো, উদযাপন করা শেষে 5 মিনিট পরে গিয়ে বলতেছে যে এটা গোল চেক করবো। তবে আমার যেটা মনে হচ্ছে, আপা যেটা বলছিল যে ইরান এবং তুরস্কের মানে কেন ব্যর্থ হলো, যে দুটো দলই দেখেন যে ইরান কিন্তু আসলে ট্রেডিশনালি যখন একটু ডিফেন্সিভ মাইন্ডেড টিম, মানে কার্লোস কিরোজ তো বোধহয় এর আগে আরো 2টো বিশ্বকাপে ইরানকে কোচিং করালো, ওই সময়ের পর থেকে কিন্তু ওদের ডিফেন্সটা একটু কম্প্যাক্ট। এমন না যে ওরা ডিফেন্সিভলি খুব সাউন্ড, তাও না, কিন্তু ওরা ওই ডিসিপ্লিন লাইনটা মেনটেন করতে পারছিল, যেটা আসলে তুরস্ক পারেনি, এবং ওই কারণে ইরান কিন্তু আনবিটেন ছিল। তো দেখা যাক এখন ভাগ্যে শিখেছে। ঐতিহাসিক দিক থেকে যে পার্সিয়ান যে তাদের মেন্টালিটি বা ডিএনএ যে একটা গঠন তো আছে, জানেন না, হেরে যাবার আগেই ইরান বেলজিয়ামের সাথে, আপনি এটা দেখছেন বোধহয় সাইফুল ভাই, যে ইরান যখন বেলজিয়ামের সাথে ড্র করে তখন পেজেশিকান তাদের যে প্রেসিডেন্ট, উনি একটা ছবি দিছে তার এক্সেন্ডেলে, যে ওখানে তার একটা ছবি দিয়ে গোলকিপারের, যে সে বলটা ডান হাত দিয়ে ঠেকাচ্ছে, সে বলছে আমরা এভাবে দেশকে রক্ষা করি। তো এই যে মানসিক ব্যাপার, এই ছবি আবার লিখে সে আবার ইরান টিমকে দিয়েছে। তো দেশের প্রেসিডেন্ট যখন বলে যে এভাবেই গোলরক্ষক আমাদের দেশকে, তোমরা যখন খেলায় রক্ষা করো, ইরান যে খুব আহামরি টিম সেটা আমি বলবো না, তো ওই কনফ্লিক্টের কারণে কিন্তু তাদের মধ্যে স্পিরিটটা কাজে দিয়েছে। নইলে আমার কাছে যেটা মনে হচ্ছে সাইফুল ভাই, যে ইরান কিন্তু মিশরের সাথে যেটা খেলেছে ঠিক আছে, আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের সাথে ওইটাও, কিন্তু বেলজিয়ামের সাথে আসলে ওদের জেতা উচিত ছিল, কিন্তু বেলজিয়ামের সাথে যেটা খেলেছে একেবারে আমার কাছে মনে হচ্ছে মানসিকভাবে ওই উচ্চতায় না থাকলে, কারণ হচ্ছে বেলজিয়াম তা না হলে ওদেরকে এখনো পর্যন্ত অনেক ভালো টিম, সেটা সে লাস্ট ম্যাচ দেখালো বেলজিয়াম, এবং আমার মনে হচ্ছে বেলজিয়াম যত খেলা যাবে তত ভালো করবে। তো বেলজিয়ামকে এমন ভাবে রুখে দিল, 90 মিনিট তারা জিততে পারলো না বেলজিয়াম। তো ওইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই স্পিরিটটা তাদের মধ্যে কাজ করে। ওইটাই বলছি যে মানে জিনগতভাবে যে দৃঢ়তা, এটা আসলে তাদের মধ্যে কাজ করে, এবং সেটা রিফ্লেক্ট কিন্তু এই ম্যাচগুলোতে দেখা গেছে, যে শত বাধা বিপত্তির মধ্যেও যে দাঁড়িয়ে থাকা, এটা সবাই ভেবেছিল যে ইরান হয়তো সব ম্যাচ হেরে চলে আসবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, ইরান হয়তো বা তিউনিসিয়ার ক্ষেত্রে হয়েছে, আমরা দেখেছি যে তিউনিসিয়া কিন্তু এত খারাপ টিম, রাইট, প্রচুর গোল খেয়েছে এবং ভেঙে পড়েছে। ইরান কিন্তু ইরান অত অপ্রত্যাশিত একটা বিষয়, ইরান কিন্তু এত ভালো টিমও না, তারা কিন্তু সেকেন্ড এত ভালো টিমও না যে 3টা ম্যাচ শেষে তারা হচ্ছে অপরাজিত। তো এইটা কিন্তু আমি বলবো তাদের ওই স্পিরিটটা কাজ করেছে। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, আমেরিকার সাথে এরকম একটা সমস্যা আছে, সেই আমেরিকার মাটিতেই যে খেলাটা, এটা কাজ করেছে, এবং এই কারণে ইরান এখন মনে হচ্ছে যে দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে। ইরান যদি যেতে পারে, তাদের কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলাটা পড়বে রাউন্ড অফ 16 না 32 তে না রাউন্ড অফ 16। আর এটা মনে হয় যে এটা আরেকটা যুদ্ধ, বিশ্বকাপের মাঠে আরেকটা যুদ্ধ, সে বিষয়টা আছে। কেপ ভার্দের বিষয়টাও কিন্তু একটা মানে খুবই অঘটন আসলে। কেপ ভার্দের হচ্ছে যে তারা খেলতে যখন আসছে, প্রথমে তাদের টার্গেট ছিল, আমি একটা ইন্টারভিউতে তাদের বললো যে আমরা প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই টুর্নামেন্টে একটা গোল করা, দ্বিতীয় টার্গেট হচ্ছে একটা পয়েন্ট পাওয়া, আর তৃতীয় টার্গেট কি আছে এটা আমরা খেলায় মাঠে নামলে এটা বুঝবেন। তা দেখেন তারা শুরুতেই পয়েন্ট পেল, এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, তাদের সঙ্গে স্পেনের সঙ্গে, এবং অসাধারণ একটা ম্যাচ তারা উপহার দিল। তো ওই ম্যাচে কিন্তু স্পেন সর্বাত্মক চেষ্টা করেছে গোল করার জন্য, যদিও তাদেরকে কেপ ভার্দের 22% ছিল বল পজিশন, স্পেনের ছিল প্রায় 75%, কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে কেপ ভার্দের তো কিন্তু নায়ক ছিল তাদের গোলরক্ষক ভজিনিয়া, তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আপনি দেখেন ওই ম্যাচে কে না আক্রমণ করেছে, ভজিনিয়াকে অ্যাটাক করেছে, আপনার এই ইয়ামাল করেছে, ওয়ারজাবাল করেছে, গাভি করেছে, পেদ্রি করেছে, এত বিশ্বের সেরা সেরা বল খেলোয়াড়দের অ্যাটাকিং এর মুখে উনি রুখে দিয়েছেন, উনি কিন্তু একের পর এক ঠেকিয়ে কিন্তু তাদের, সেও এক ধরনের তাদের দেশকে ঠেকালো।
ওই যে কেপ ভার্দের মানসিক অবস্থা তৈরি হয়েছে, কেপ ভার্দে কিন্তু আরেকটা ইরান, তারা কিন্তু এক ম্যাচও হারে নাই এই টুর্নামেন্টে, জিতে নাই কিন্তু হারেও নাই। তো এবং তারা রানার আপ হয়ে কিন্তু অলরেডি চলে গেছে দ্বিতীয় রাউন্ডে। তো এই কেপ ভার্দের কথা বলবো যে এটা তাদের একটা ইতিহাস তৈরি হবে, এটা তাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে। এই বিশ্বকাপের মাধ্যমে কেপ ভার্দে সারা পৃথিবীতে পরিচিত হলো এবং পরিচিত হয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যে ইতিহাস গড়লো সেটা প্রজন্মের পক্ষে এখানে একটা লক্ষণীয় বিষয়, কেপ ভার্দের অনেক খেলোয়াড় কিন্তু পর্তুগিজ লিগে খেলেন, এটা যেহেতু একটু পর্তুগিজ স্পিকিং কান্ট্রি, পর্তুগিজ লিগে হ্যাঁ অনেক খেলোয়াড়ই কিন্তু পর্তুগিজ লিগে খেলে থাকেন এবং ইউরোপেও কিছু সেকেন্ড টায়ার টিমে খেলে থাকে। এমন না যে আসলে হুট করেই চলে এসছে, এটাও বাংলাদেশের জন্য আসলে এক ধরনের একটা শিক্ষণীয় ব্যাপার। হ্যাঁ, মানে অভিজ্ঞতাটা তাদের মোটামুটি একটা আছে, কিন্তু আশা করা যায় যে সামনের যে ম্যাচগুলো হবে বা সামনের যে ওয়ার্ল্ড কাপ গুলো হবে সেটাতে হয়তো কেপ ভার্দেকে আমরা আরো বড় পজিশনে দেখতে পারি। বা এই আপনার মনে আছে কিনা যে ক্রোয়েশিয়াও কিন্তু প্রথম ম্যাচটা যেভাবে তাদের উত্থান হয়েছিল একদম প্রথম বিশ্বকাপে এসে, কেপ ভার্দেকে অনেকটা আসলে ক্যামেরুন ছিল, ক্যামেরুন কিন্তু আপনার হ্যাঁ সেই রকমই দল মনে হচ্ছে যে এসে, এবং সেনেগালও ছিল। সো এই দলগুলো দেখা যাবে যে কোয়ার্টার ফাইনালও আগামীতে চলে যাবে। এই যে ভাই যেটা বললো ঠিকই বলেছে যে এই যে এক একটা দল যখন শুরুর দিকে যখন এই ধরনের এক একটা পারফর্ম করে, তারপর কিন্তু তাদের প্রজন্ম কিন্তু খেলে। এরপরে এই লিগাসিটা ওরা এরপরে দেখেন সেনেগাল কিন্তু অনেক দল এবারে নাইজেরিয়া খেলতে পারে না, ক্যামেরুন খেলতে পারে না, সেনেগাল আসছে খেলতে। তো এই নাইজেরিয়া কিন্তু দক্ষিণ আফ্রিকার সাথে ভাগ করেছে। তো দেখেন যে এরকম দেখেন দক্ষিণ আফ্রিকার পরবর্তী রাউন্ডে যাওয়াটাও কিন্তু একটু বিট সারপ্রাইজিং, কারণ ওরা যখন প্রথম ম্যাচটা হেরে গেল তো অনেকেই ভেবেছিল যে আসলে ভাবতেই পারে না যে সাউথ আফ্রিকা যে আসলে সেকেন্ড রাউন্ডে যাবে, এটা কল্পনার বাইরে ছিল। এবং মেক্সিকো সাউথ আফ্রিকা উঠলো এখান থেকে, মানে এটা একটা অবাক কাণ্ড। এবং সাউথ আফ্রিকার আবার ওদের ডোমেস্টিক প্লেয়ার বেশি। হ্যাঁ, আপনি দেখবেন ইজিপ্টেরও কিছুটা ডোমেস্টিক, ইরানেরও কিন্তু ডোমেস্টিক প্লেয়ার বেশি। সো এই জিনিসগুলো কিন্তু আমরা যে আসলে ফুটবল নিয়ে আলোচনা করি কেন, যে মানে ইট উইল ইন্সপায়ার আওয়ার নেক্সট জেনারেশন। হ্যাঁ, যে আমরা আসলে কোন ধরনের পদক্ষেপগুলো নিব, হ্যাঁ আমরা কি দেশি প্লেয়ারদের নিয়ে খেলবো নাকি বিদেশিদেরকে ইনভাইট করব, বা এটা সংমিশ্রণ হবে কিনা। সো ইট উইল ওদের সংমিশ্রণ, সবারই সংমিশ্রণ। আপনি দেখবেন যে এখানে ফ্রান্সে আজকে যারা অনেকেই আফ্রিকান বা এই বংশোদ্ভূত, প্রায় 9 জনই, অনেকে ফ্রেঞ্চ, নেদারল্যান্ডস এরকম। তো এই জিনিসগুলো ছিল যে ডাচ বংশোদ্ভূত কেপ ভার্দেতে আছে বাইরে। তো আমরা বলবো, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশেও এখন হামজা চৌধুরী আসছে, সমিত সোম আসছে, অনেকে জায়ান আসছে। তো আমাদের যদি এদের মিক্স আপে, আমাদের তপু বর্মন আছে, আমাদের একজন মোরসালিন আছে, আমাদের রাকিব আছে, আমরা যদি ফিউচারে যদি এটা করতে পারি, যদি তাদের মতন করে আমরা একটা মিক্সিং করে, হ্যাঁ আমরা অলরেডি কিন্তু বেশ ভালো খেলছি। এবং সাউথ এশিয়ায় কিন্তু আমি বলবো যে এখন বাংলাদেশ মানে 90 মিনিটের খেলায় কিন্তু আমরা ইদানিং কেবল ভারতকে হারাতে পারলাম, এবং এর আগে কিন্তু হয়নি। এখন কিন্তু আমরা ভারতকে খেলা হলেই বলতে পারি ভারতকে হারাবো, এটা কিন্তু আমরা গত 10 বছর আগে বলতে পারি না। আমাদের জন্য আমি যেটা মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধারাবাহিকতাটা ধরে রাখা। এখন কিন্তু এই বাইরের প্লেয়ার আসার কারণে জায়গাটা তৈরি হয়েছে, এই বাইরের প্লেয়ার আসার কারণে আমাদের দেশের প্লেয়ারদের মধ্যেও কিন্তু কম্পিটিশনটা তৈরি হয়েছে। কারণ তারা প্রায় 6-7টা পজিশন যখন নিয়ে নেয় একটা দলে, তখন কিন্তু বাকিরা বাংলাদেশের প্লেয়াররা তারা কোথায় খেলবে। দেখেন এই প্লেয়াররা কিন্তু জায়ান যেখানে খেলে ওখানে কিন্তু আমাদের শেখ মোরসালিন খেলে, তা আমাদের ওখানে কিন্তু রাকিব খেলে। তো এরা কিন্তু ওই ফরেন প্লেয়ারদের সঙ্গে বিট করে কম্পিটিশন না হলে কম্পিটিশন। তো এইটা যখন হয় না আপা, যেটা যখন আমাদের 2-3 বছর 4 বছর চলবে, তখন কিন্তু আমাদের দেশেও ভালো প্লেয়ার তৈরি হবে, আবার বাইরে থেকে ইম্পোর্ট হবে। এইটা এইভাবে করেই, যেভাবে আমাদের কেপ ভার্দে করলো, কুরাসাও করলো, যেভাবে এই ফ্রান্স, নেদারল্যান্ডস এরা যেভাবে এই বিশ্বের প্রায় সেরা দল হয়ে আসছে, তো এইটা করলে কিন্তু আমরা তাদের মতন করে একদিন হয়তো আমরা বিশ্বকাপে যাব, এটাই আমাদের আশা থাকবে শেষ পর্যন্ত। আমরা বাংলাদেশের বিষয়ে কথা বলছিলাম, তো সাইফুল ভাই আপনি কিছু বলতে চান কিনা যে হীরা ভাইয়ের সাথে যোগ করে? যে হীরা ভাই যেটা বলছিল যে আসলে বিদেশি খেলোয়াড় আসলে বিভিন্ন পজিশনে বা বিভিন্ন জায়গায় কিন্তু একটা ভালো কম্পিটিশন হয়, এবং এতে করে কিন্তু আমাদের একটা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ব্যাপারে কিন্তু একটা ভালো পজিটিভ সাইড আমরা দেখতে পাই। হ্যাঁ, তো যেমন জোয়ান করে বলেছে যে কোয়ালিটি উইদাউট রেজাল্ট ইজ পয়েন্টলেস, রেজাল্ট উইদাউট কোয়ালিটি আর বোরিং। হ্যাঁ, তো বাংলাদেশ যখন আসলে খেলে ওই ডিফেন্সিভলি খেলে বা বোরিং, হ্যাঁ কেন, বিকজ আমাদের ওই কোয়ালিটিটা নেই। সো এই বিশ্বকাপটা আসলে কি, বিশ্বকাপটা কিন্তু সবাইকে জাগিয়ে তুলছে, উন্মাদনা সৃষ্টি করছে, তরুণ খেলোয়াড়রা এগিয়ে আসবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ, এবং কর্পোরেটদেরও দায়িত্ব আছে যে তারা আসলে বিভিন্ন স্পন্সরশিপ, হ্যাঁ তরুণ খেলোয়াড় বা লিগগুলোতে, বড় বড় দলগুলোর, আমরা জানি যে ইভেন মোহামেডানের মতো দলের কিন্তু স্টেডিয়াম নেই। হ্যাঁ, তো এগুলো কিন্তু আসলে এখান থেকেই কিন্তু আমাদের কাজ শুরু করার আমাদের একটু চিন্তা ভাবনা হ্যাঁ করা উচিত, এটা অবশ্যই। তো আমরা তো একদম শেষ দিকে চলে এসেছি, কিন্তু আমরা
আর একটা জিনিস আমি খুব জানতে চাচ্ছি, সেটা আপনাদের দুইজনের কাছে জানতে চাচ্ছি, যে সর্বশেষ যে ম্যাচগুলো রয়েছে এটা নিয়ে তো আমরা অনেক কথা বললাম, কিন্তু এটা তো একটা প্রেডিকশন থাকে আসলে। বিশ্বকাপে সব শেষে যেটা হয়, হিসেব নিকেশের বাইরে যে আসলে গোল হচ্ছে, গোলটা এটাই কি? হচ্ছে বিশ্বকাপের সৌন্দর্য। তো ফুটবল তো আপনাদের গোলের খেলা। প্রেডিকশনটা কি, যে এই ম্যাচগুলোতে গোল কতটা হতে পারে বা কি? কালকের তো ম্যাচগুলো হচ্ছে পানামা ইংল্যান্ড, তো না ওটা হ্যাঁ পানামা ইংল্যান্ডে হচ্ছে ইংল্যান্ড 3-0, আর ক্রোয়েশিয়া ঘানা, ঘানা জিততে পারে 2-1, আর কলম্বিয়া পর্তুগাল তো এটা আসলে ডিফিকাল্ট, আমি আসলে এটা বলতে পারবো না, আসলে ড্র হতে পারে 2-2 এরকম হতে পারে। আর কঙ্গো উজবেকিস্তান খেলা, এটাও ডিফিকাল্ট বলা, ড্র অথবা উজবেকিস্তান জিততে পারে 1 গোলে। আর জর্ডান আর্জেন্টিনা 3-0, আর্জেন্টিনা জিতবে। আর আলজেরিয়া অস্ট্রিয়া, এটাও ডিফিকাল্ট বলা, তো অস্ট্রিয়ার সম্ভাবনাই বেশি, বেশি 1-0 বা 2-1 অস্ট্রিয়া জিততে পারে। কারণ আলজেরিয়ার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমার কেন যেন মনে হচ্ছে এই ম্যাচটা ড্র হতে পারে, কারণ আমি অস্ট্রেলিয়াকে দেখেছি বোধহয় তাপমাত্রার কিছু সমস্যা ওরা ভুগছে, কারণ ওরা এটা একটু আছে, প্রেসিং করে খেলে, গেগেন প্রেসিং বা এই ধরনের এখনো দেখতে পাইনি। আলজেরিয়া যদিও রিলেটিভলি স্লো, দেখা যাক। হ্যাঁ মানে এটা আসলে আমি জানি যে একটা দলকে আমি জিতেইতে চাইতাম, বাট আমি বলছি যে এটা হতে পারে, ড্র হতে পারে। আর জর্ডান আর্জেন্টিনা, আমি বলবো যে আর্জেন্টিনার উচিত একটা সেকেন্ড 11 খেলানো উচিত, নিকো পাস, বার্কো, হ্যাঁ এই ধরনের যারা ট্যালেন্ট আছে যাদেরকে দেখার জন্য আমরা বসে আছি। অল্টারনেটিভস সো এখানে আর্জেন্টিনা জিতবে বলা যায় না, 3-4 গুলো সেকেন্ড 11 হলেও হওয়া উচিত। আর কঙ্গো এবং উজবেকিস্তানে আসলে আমি উজবেকিস্তানকে বেছে নিতে চাই ইয়াফের মতো, যে এখানে উজবেকিস্তান অথবা 1-0 গুলো এগিয়ে যাবে। জিতুক, সেটা আমি চাই আসলে। তো আর কলম্বিয়া পর্তুগালটাও ডিফিকাল্ট, বাট আই হোপ যে এখানে পর্তুগাল 2-0 গোলে জিতবে। আর ক্রোয়েশিয়া ঘানার ক্ষেত্রে একটু অন্যভাবে যদি চাচ্ছি, এটা একটু মানে বললাম না যে আলজেরিয়া অস্ট্রেলিয়াটা কিন্তু আমি একটু ঘুরিয়ে বললাম আসলে, হ্যাঁ মানে মনে যাই হোক আসলে বলতেছি একটা ব্যাপার। তো এখানে আমার মনে হয় ক্রোয়েশিয়া জিতবে, যদি ইয়া ভাই বলেছে ঘানা জিতবে, এখানে ক্রোয়েশিয়া 2-1 গোলে জিততে পারে। আমি আর একই রেজাল্ট বলছি, ঘানা। হ্যাঁ উনি উল্টাটা আমি বললাম আর কি। আর পানামা ইংল্যান্ড, ডেফিনেটলি ইংল্যান্ড 3-4 গোলে জেতা উচিত। তো ওই ম্যাচেও আসলে সেকেন্ড 11 নিয়ে খেলা উচিত, খেলা উচিত, সেটাই। তো আমরা তো প্রেডিকশনও শুনলাম, এখন সামনে শুধু আমাদের আছে যে বিশ্বকাপে যারা খেলবেন বা যারা আসলেই আজকের ম্যাচের পরে একদম ছিটকে পড়বেন, সবার জন্য শুভকামনা। এটা এমন একটা আসর, এখান থেকে আসলে বিশ্বের সব মানুষই শিখবে, শুধু যারা টিম খেলছে তারাই না। বাংলাদেশের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেটা তো অবশ্যই থাকবে। আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের যেমন এখানে একটা ম্যাচ প্রেডিকশন আছে, আমাদের এই অনুষ্ঠানের কমেন্টে আপনারা আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিবেন। ধন্যবাদ।